আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই সবাই ক্লাসে জয়েন করো। আমি তোমাদেরকে আহ, এখনই জানিয়ে দিচ্ছি। আমি আমি ক্লাস শুরু করলাম, ঠিক আছে? বিসমিল্লাহ। আচ্ছা, আমরা গত ক্লাসে কিন্তু আমরা কি করেছি, সালোক সংশ্লেষণ নিয়ে কথা বলেছি, তাই না? সালোক সংশ্লেষণটা কি, সালোক সংশ্লেষণটা কখন হয়, কি কি প্রয়োজন হয় সালোক সংশ্লেষণ সম্পূর্ণ হতে, এগুলো নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আজকে কিন্তু আমরা একটু দেখে নেই পড়াগুলো তোমাদের হয়েছে কিনা। সালোক সংশ্লেষণটা যখন হয় তখন উদ্ভিদ বায়ুমণ্ডলকে কি দান করে তোমরা কি জানো? ইয়েস মিস জানি। কি দেয় বায়ুমণ্ডলকে, বলো। মিস অক্সিজেন দেয়। বলো। মিস গ্লুকোজ আর অক্সিজেন দেয়। হ্যাঁ, ঠিক আছে। গ্লুকোজ মানে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। আমি বলেছি কি, আগে প্রশ্নটা ভালো করে শুনবে। আমি বলেছি বায়ুমণ্ডলকে কি দেয়, বায়ুমণ্ডলকে অক্সিজেন দেয়, তাই না? অ্যান্সারটা কি হবে? বায়ুমণ্ডলটাকে আসলে কি দেয়? অক্সিজেন দেয়। আচ্ছা, তাহলে আমরা আজকে কিন্তু খুব সুন্দর করে এই জিনিসগুলো সম্পর্কে এর আগেও জেনেছি। আজকে আমরা যে জিনিসগুলো সম্পর্কে আলোচনা করব সেটা হলো পরবর্তী অধ্যায়, সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায় কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা অধ্যায়। তোমরা এটা সম্পর্কে তোমরা অনেক আগে থেকেই জানো, কিন্তু আমরা জিনিসগুলো কিরকম ভাবে জানি এগুলো আমরা একটু ঝালাই করে নিব, আর কিচ্ছু না। তোমরা শুধু মনোযোগ দিয়ে আমি যখন কথাগুলো বলবো শুনবে আর আমার সঙ্গে রেসপন্স করবে, যে তোমাদের যে মতামতগুলো আমার সঙ্গে মিলছে কিনা একটু রেসপন্স করবে। তাহলে আমরা ক্লাসগুলো খুব সুন্দর করে ভালোভাবে করতে পারবো। আর বিজ্ঞানটা কিন্তু বুঝতে পারছি ম্যাম। আচ্ছা, বিজ্ঞানটা মুখস্থ করার কিন্তু বিষয় না। বিজ্ঞানটা কিন্তু আমরা কি করব, বিজ্ঞানটা আমরা আমাদের ধ্যান ধারণার সঙ্গে মিলিয়ে নিব, আর উদাহরণগুলো আমাদের মাথায় থাকবে, সেগুলোর সঙ্গে আমাদের মতামতগুলোকে মিলাবো, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? তাহলে আমরা একটুখানি আমরা আমাদের ক্লাসটা শুরু করার পূর্বে প্রথমে আমরা বলি, আচ্ছা দেখো তো একটু, যে এই যে আমরা যে বিভিন্ন ভাবে প্রতিদিনের জীবনযাত্রা চালাচ্ছি, তুমি যা কিছুই করো না কেন, তুমি একটা খাবার টেবিলে বসলে তোমার চারপাশে যে বিভিন্ন রকমের জিনিস তুমি প্রয়োজনের জন্য ব্যবহার করছো, এগুলো কিন্তু সবই কি বেশিরভাগই হলো পদার্থ, তাই না? এখন পদার্থ কাকে বলে সেটা তো আমরা জানি, তাই না? জানো না? আচ্ছা, আমাকে একজন একটু বলো তো পদার্থটা কাকে বলে, পদার্থটা কি? যার আয়তন আছে, ঘনত্ব আছে এবং ভার আছে তাকেই মিস যার আয়তন আছে, যা জায়গা দখল করে, যার ভর আছে তাকেই পদার্থ বলে। আবার কি, যাকে বল প্রয়োগ করলে বাধা প্রদান করে, তাই না? এরকম একটা আমরা ধারণা করছি, এটাই হলো পদার্থের মূল সংজ্ঞা। তো ঠিক আছে, কিন্তু কথা হলো যে এর ভিতরে কিন্তু সবই যে আমাদের এইরকম বৈশিষ্ট্যের মধ্যে পড়বে, কারো কি থাকবে, বৈশিষ্ট্যগুলো একটু কম বেশি থাকবে। তো আমরা খাওয়ার টেবিলে যখন বসছি, তখন তুমি যে চেয়ারটায় বসে আছো সেটা কি পদার্থ? ওটা কঠিন পদার্থ, তাই না? যে চামিচ দিয়ে খাবারটা খাচ্ছ সেটা কি পদার্থ? ওটাও কিন্তু কঠিন পদার্থ। তারপর তুমি কি করছো, তুমি ভাত খাচ্ছ, ঠিক আছে, তুমি ভাতটা খাচ্ছ, ভাতটা আমরা না বলতে পারছি কঠিন, না বলতে পারছি তরল, আবার না বলতে পারছি বায়বীয়, তাই না? আবার দেখা যাচ্ছে ভাত খাওয়ার মাঝে, হ্যাঁ আচ্ছা তোমরা একটু তোমার সাইলেন্ট হও, আমি মিউট করে দিচ্ছি। দেখো এখন কথা হলো যে আমি দেখলাম কি, যে তুমি কি করছো, তুমি ভাত খাচ্ছ, ঠিক আছে,
ভাত খাওয়ার মধ্যে তুমি কি করছো, পানি খাচ্ছ, পানিটা আবার কি একবারে তরল পদার্থ, তাই না? তারপর Yes. তুমি প্রতিনিয়তই একটা জিনিস তুমি বায়ুমণ্ডল থেকে নিচ্ছ, সেটা কি, অক্সিজেন, সেটা আবার কি, সেটা হলো বায়বীয় পদার্থ। তাহলে আমরা কিন্তু এই যে কঠিন, তরল, গ্যাসীয় তিনটি পদার্থের সঙ্গেই কিন্তু আমরা কি ভালোভাবে কিন্তু পরিচিত, তাই না? তাহলে আমাদের কিন্তু জানতে হবে যে আমি কোনটাকে গ্যাসীয় বলছি, কোনটাকে আমি তরল বলছি, কোনটাকে কঠিন বলছি, তাই না? তাহলে আমাদের এই বৈশিষ্ট্যগুলো একটু ভালোভাবে আমাদের ঝালাই করে নিতে হবে। তো ঠিক আছে, আমরা আমাদের আমাদের যে কথা ছিল সেরকম ভাবে ক্লাসগুলো করি। আমি তো বলেছি যে আমরা কিন্তু বই আজকে কিন্তু একদম বই কিন্তু খুলবো না, আমরা শুধুমাত্র দেখবো তো আমাদের সিলেবাসে কার পরে কি আছে, কার পরে কোন কোন জিনিসটা পড়তে হবে, কিন্তু আমরা আজকে বই কিন্তু একদমই খুলবো না। আমি যেভাবে বোর্ডে লিখেছি এরকম ভাবে বোঝার চেষ্টা করব। আমরা প্রথমেই ধরি কঠিন পদার্থের দিকে, তোমরা আসো, দেখা যাচ্ছে একটু यस मिस স্পষ্ট, তাই না? Yes, miss, দেখা হ্যাঁ। যাচ্ছে। ओ मिस पूरा यस मैम पूरा स्पष्ट দেখা যাচ্ছে এখন? আচ্ছা, Yes, मैम miss. একবার ক্লিয়ার আচ্ছা, আকার আছে, আচ্ছা ঠিক আছে, এখন একটু চুপ। আকার আছে, আয়তন আছে, আর দৃঢ়তা আছে কঠিন পদার্থে। আবার কি, আকার এবং আয়তনটাকে আমরা কিন্তু পরিবর্তন করা যায় না, আকারটাকেও পরিবর্তন করতে পারি না, আয়তনটাকে সহজে পরিবর্তন করতে পারি না, তাই না? তো কি করতে হবে আমাদেরকে, বল প্রয়োগ করে অনেক কষ্ট করে পরিবর্তন করতে, কিন্তু সহজে কিন্তু আমরা এটাকে পরিবর্তন করতে পারি না। আচ্ছা, তাহলে আমরা কঠিন পদার্থের বৈশিষ্ট্য শিখলাম কি, আকার থাকবে, আয়তন থাকবে, আর দৃঢ়। এখন আমি কঠিন পদার্থের একটা উদাহরণ দেখাচ্ছি। আমার হাতে দেখো একটা স্টিক দেখতে পাচ্ছ, এটা কিন্তু কঠিন পদার্থ। দেখো আমি কিন্তু সহজে এটাকে বাঁকাতে পারছি না, অনেক প্রেসার ক্রিয়েট করতে হচ্ছে, তাই না? এটার একটা আকার আছে, এটা কি লম্বা, হ্যাঁ, তারপর আয়তনও আছে কি, এটা কি আমি কি এটা যেখানেই রাখি, আমি আমার ব্যাগে রাখি, আমি টেবিলে রাখি, সে তো একটা জায়গা দখল করবে, তাই না? তাহলে আয়তন আছে। আচ্ছা, এখন কথা হলো কি, দেখো আমরা এখন চলে যাব তরল পদার্থ। তরল পদার্থ, তুমি টেবিলে, ডাইনিং টেবিলে তুমি পানিটা খাচ্ছ, বাস পানিটা কি, পানিটার কি কোনো আকার আছে? আমি যেখানে আমি গ্লাসে ঢাললে গ্লাসের মতো আকার ধারণ করছে, আমার জাগে যখন জাগ থেকে ঢালছি সে তখন তার আগে জাগের আকার ধারণ করেছে, তারপর কি তুমি যখন তোমার স্টমাকের মধ্যে দিয়ে দিচ্ছ, পানিটা খাচ্ছ, স্টমাকে চলে যাচ্ছে, সে তোমার স্টমাকের আকার ধারণ করছে, তাই না? তাহলে কি আকার আছে এটার? নির্দিষ্ট কোনো আকার নেই, যেটা পাত্রের আমি যে পাত্রে রাখবো সেই পাত্রের আকার ধারণ করবে। এখন আয়তন, হ্যাঁ, আয়তনটা কি হচ্ছে, পরিবর্তনশীল, তাই না? যে আমি ওই যে বললাম যে আমার আমি এক গ্লাস একটা পানি একটা টেস্ট টিউবের মধ্যে তুললাম, টেস্ট টিউবের জায়গাটা দখল করলো, আমি একটা টিউবের মধ্যে তুললাম, টিউবের আকার আয়তনটা নিয়ে নিল সে, এরকম ভাবে আয়তনটাও ঠিক পরিবর্তনশীল। আচ্ছা, এখন কথা হলো কি, দৃঢ়তা, দৃঢ় নয়। আচ্ছা, তার মানে কি, এটাকে পানিটাকে আমি পুকুরে বা সুইমিং পুলে তোমরা অনেকেই গোসল করেছো, কি পানিকে আঘাত করতে আমাদের, আমি করিনি। হ্যাঁ তুমি করোনি, আচ্ছা তুমি করবে, পরে তুমি করবে, কি করবে, সুইমিং পুলে বা পুকুরে যখন তোমরা গোসল করো, পানিটাকে আমরা হাত দিয়ে যখন আঘাত করি তখন কি হয়, খুব মজা লাগে না আমাদের? পানিটা সেরকম আমরা তো আমাদের হাতে কিন্তু লাগে না, লাগে কি, ব্যথা লাগে না, বরং আমাদের মজা লাগে, তাই না? পানিটাকে আমরা আঘাত করছি। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম তরল পদার্থের কি আকার এবং আয়তনটা কি পরিবর্তনশীল, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কিন্তু দুটো কিন্তু শিখে ফেললাম, কঠিন পদার্থ আর তরল পদার্থ। এখন আমাকে সাজিদ বলো তো দেখি, কঠিন পদার্থের বৈশিষ্ট্যগুলো কি? কঠিন পদার্থের বৈশিষ্ট্যটা আসলে কি বলো, বলতে পারবে? কঠিন পদার্থের বৈশিষ্ট্য সাজিদ? আচ্ছা, নূর বলতে পারবে, সাকিব আহমেদ বলতে পারবে কঠিন পদার্থের বৈশিষ্ট্যটা কি? আরাফাত মিস পারবো। বলো।
মিস আমি পারবো। আচ্ছা আচ্ছা, আরাফাত আগে বলো। আরাফাত বলো, কি কোশ্চেন মিস? বুঝতে পারলাম না। কঠিন পদার্থের বৈশিষ্ট্যটা বলো। ম্যাম আমিও পারবো। আচ্ছা আচ্ছা মিস মিস আমিও পারবো। পারবো। আচ্ছা ঠিক আছে, সবাই একসঙ্গে কথা বলো না, সমস্যা হয়। বলো। ম্যাম আমি বলবো। হ্যাঁ বলো, মিস আমি বলো। কঠিন পদার্থের নির্দিষ্ট আকার, আয়তন ও দৃঢ়তা আছে। হ্যাঁ আচ্ছা, তরল পদার্থের বৈশিষ্ট্য একজন বলো। মিস আমি এটি যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে। আচ্ছা, আর আয়তনটাও পরিবর্তন। আমি বলি, আচ্ছা বলো। ইয়েস মিস, হ্যাঁ, আয়তনটা বলি। পরিবর্তন। তরল পদার্থে চাপ প্রয়োগ করলে সামান্য সংকুচিত হয়। হ্যাঁ আচ্ছা, তাহলে আমি আচ্ছা এবার আমরা চলে যাই আমাদের বায়বীয় বা গ্যাসীয় পদার্থের বৈশিষ্ট্যে। এখানে গ্যাসীয় পদার্থে কিন্তু নির্দিষ্ট আকার, আয়তন কোনোটাই কিন্তু নেই। কারণ আমি যদি নেই। আমি একটা নির্দিষ্ট পরিমাণ অক্সিজেন গ্যাস নিয়ে একটা সিলিন্ডারে রাখলাম, তারপর ওই সিলিন্ডার থেকে ওটাকে আমি বড় একটা সিলিন্ডারে পার করলাম, দেখা গেল কি ওই বড় সিলিন্ডারের আকারটা সে কি করবে, ধারণ করবে। তাহলে নির্দিষ্ট আয়তনটাও সে নেই, আকারটাও তার পরিবর্তনশীল। তাহলে আমরা তিনটেরই কি বুঝতে পারলাম, যে তিনটে বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানলাম। এখন আরেকটা কথা হলো যে আমরা এই যে কঠিন, তরল, গ্যাসীয় পদার্থ সম্পর্কে আমরা জানলাম। আমাদের পরীক্ষাতে কিন্তু এরকম ভাবে কিচ্ছু না, এই ছকটা যদি দিয়ে দেয় তাহলে তোমরা বুঝতে পারবা যে পদার্থের শ্রেণী বিন্যাসটা এখানে চেঞ্জ। তখন বিভিন্ন পদার্থের বৈশিষ্ট্যগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে। এখন শুধু তাই না, আমাদের বইতে পরবর্তীতে যে অংশটুকু রয়েছে সেটা কিন্তু আসলে আমরা এখন শুধু দেখব যে আমাদের কি কি রয়েছে, কিন্তু আমরা কিন্তু আমাদের গতানুগতিক ধারাতেই পড়াশোনা করব। এরপরে যেটা রয়েছে সেটা হলো এই পদার্থগুলোকে আমরা এই যে আমি বললাম আকার, আয়তন, দৃঢ়তা, এগুলো নিয়ে আবার পরীক্ষা করতে হবে। ক্লাসরুমে তুমি কি করবে, তোমার হাতের কাছে যেগুলো আছে সবকিছু নিয়ে তুমি টেস্ট করবে যে আমি ডাস্টারটা আসলে কি পদার্থ। তারপরে তুমি যে কলমের কালি দিয়ে লিখছো, কালিটা কি পদার্থ, ঠিক আছে। তারপর কি, আমাদের স্কুলে আগুন নেভানোর জন্য অক্সিজেনের সিলিন্ডার আছে আবাসিকে, তাই না? তাহলে অক্সিজেনের সিলিন্ডার আছে, তাহলে আমাদের কার্বন ডাই অক্সাইড থাকতে পারে, নাইট্রোজেন থাকতে পারে, অক্সিজেনটা আমরা আমাদের শ্বাসকার্যের জন্য নিচ্ছি। অক্সিজেনটা তো আগুন জ্বালাতে সাহায্য করে, তাহলে এটা কি পদার্থ, শ্বসনের জন্য নিচ্ছি। আর সিলিন্ডার যে আমাদের আবাসিকটা আছে, সেই গ্যাসের সিলিন্ডারটা কি, সেই গ্যাসীয় পদার্থটা আসলে কি পদার্থ, সেগুলো আমাদেরকে সব করে জানতে হবে। এগুলো গ্যাসীয় পদার্থ। তাহলে এখন কথা হলো কি, যে আমরা আমাদের চারপাশে, আমরা বাথরুমেই থাকি, আমরা খাওয়ার টেবিলেই থাকি, আমরা পড়ার টেবিলেই থাকি, আমরা এই পদার্থগুলোকে এখন থেকে তাদের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কি করব, আলাদা আলাদা শ্রেণীতে ভাগ করব। তাহলে আমরা বুঝতে পাচ্ছি যে আমরা যেখানেই থাকি না কেন, যেই পদার্থ নিয়েই নাড়াচাড়া করি না কেন, সবই কিন্তু এর মধ্যেই পড়বে, তাই না? এখন আমরা কিন্তু আরো কতগুলো বৈশিষ্ট্য রয়েছে পদার্থে, সেগুলোর উপর ভিত্তি করেও কিন্তু আমরা কি করতে পারি, পদার্থকে শ্রেণীভাগ করতে পারি। যেমন কি, একটা রয়েছে ঘনত্ব, তাকাও, ঘনত্ব রয়েছে একটা, কাঠিন্য রয়েছে একটা, নমনীয়তা রয়েছে, তাপ পরিবাহী, বিদ্যুৎ পরিবাহী। তাহলে আমরা পদার্থকে আর কি কি বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করে শ্রেণীবিন্যাস করতে পারি, ঘনত্বের উপরে, তাপ পরিবাহিতা, নমনীয়তা। আমাদের আগে জানতে হবে ঘনত্বটা আসলে কি। আসলে ঘনত্ব বলতে আমরা যেটা মেইনলি বুঝি সেটা হলো কি, যে অণুগুলোর ভিতরে একটি অণু আরেকটা অণুর ভিতরে কতখানি দূরত্ব রয়েছে, এটাই কিন্তু আসলে ঘনত্বের মূল ভিত্তি। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? জি ম্যাম। জি ম্যাম। ইয়েস মিস। এখন দেখো, জি মিস, বুঝতে পারছি। জি ম্যাম। আচ্ছা এখন আমরা একটা খুব জি ম্যাম। ইম্পর্টেন্ট একটা জিনিস নিয়ে কথা বলবো এখন, সেটা কি, ঘনত্ব নিয়ে, তাই না? এখন
আমি যদি বলি ঘনত্ব, ঘনত্ব কথাটা আমি বললাম, এখন ঘনত্ব কথার সঙ্গে চলে আসবে কি, ধরো এটি একটি পদার্থ, এটি একটি কি পদার্থ আমি বললাম, এটা একটা কঠিন পদার্থ, ঠিক আছে, এটা কঠিন পদার্থ, এর মধ্যে অণুগুলো তাহলে খুব কাছাকাছি 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 অবস্থান করবে, ঠিক আছে। কঠিন পদার্থের এটা হচ্ছে বৈশিষ্ট্য, অণুগুলো খুব কাছাকাছি অবস্থান করলে কি হবে, এদের অণুগুলোর মাঝে যে আন্ত আণবিক ফাঁক বা দূরত্ব, মানে একটা অণু আরেকটা অণুর মধ্যে যে গ্যাপ থাকে সেটাকে আমরা বলি কি, আন্ত আণবিক স্থান, একটা অণু আরেকটা অণুর মধ্যে দূরত্ব। তাহলে আমি যে এই যে স্টিকটা আমার হাতে দেখতে পাচ্ছ, এটাকে আমি কিছুতেই বাঁকা করতে পারছি না, তার মানে এটা এতটাই শক্ত, বাঁকা করা যাচ্ছে না, তার মানে এর ভিতরে এটা যে অণু দিয়ে তৈরি সেগুলোর মধ্যে যে দূরত্ব রয়েছে সেই দূরত্বগুলো খুব কম, যার কারণে এটি এত ঘনত্ব বেশি এবং দৃঢ় হয়ে থাকে। তাহলে এটা একটা বৈশিষ্ট্য ঘনত্ব। আবার দেখো তার চাইতে বেশি যদি অণুগুলোর মধ্যে ভাগ হয় তখনই কিন্তু সেটাকে আমরা কি বলবো, তরল। তরলের মধ্যে আমরা যদি বলি যে আমার কাছে একটা পদার্থ রয়েছে সেটা হচ্ছে তরল, তাহলে আমাকে বুঝতেই হবে অবশ্যই কঠিনের চাইতে তার ভিতরে অণুগুলোর ভাগগুলো আরো বেশি, ঠিক আছে। আর গ্যাসীয় পদার্থের মধ্যে এই অণুগুলোর মধ্যে যে গ্যাপটা রয়েছে সেগুলো কি হবে, আরো বেশি হবে। তাহলে বুঝতে পারছো ঘনত্ব কিন্তু একটা বৈশিষ্ট্য যেটি দ্বারা আমরা পদার্থকে কি করতে পারি, শ্রেণীভাগ করতে পারি। আচ্ছা, তাহলে কাঠিন্য, কাঠিন্যটা কি সেটা আমাদের বুঝতে হবে। কাঠিন্য হচ্ছে কতটা দৃঢ়, সেটাই হচ্ছে তার কাঠিন্য, মানে কঠিন অবস্থাটা তার কতটা, তুমি পড়াশোনার প্রতি কতটা মনোযোগী, ঠিক সেরকম কাঠিন্য পদার্থের একটা বৈশিষ্ট্য, যেটা দ্বারা আমি কি পদার্থটাকে কি করতে পারবো, আমি পদার্থটাকে বিচার করতে পারবো। যে আমি একটা লোহার আমি একটা লোহার সিঁড়ি বানাচ্ছি কেন, তুমি কি ওখানে কি বলবে যে আমি মোম দিয়ে আমি সিঁড়ি বানাবো, মোমের সিঁড়ি কি টিকবে, একটু রোদ পেলেই কি হবে, গলে যাবে, তাই না? তুমি কি বলবে ওখানে, Yes, miss. তুমি কি ওখানে No, miss. হ্যাঁ, তুমি কি বলবে যে আমি অ্যালুমিনিয়ামের সিঁড়ি বানাবো, অ্যালুমিনিয়ামের সিঁড়ি কিন্তু লোহার সিঁড়ির মতো অতটা কি হবে না, শক্ত হবে না। তাহলে Yes, miss. তাহলে কাঠিন্য কিন্তু একটা বৈশিষ্ট্য, কতটা কঠিন, কতটা আকার ধারণ করছে সে সঠিক। নমনীয়তাও কিন্তু একটা ওইরকম বৈশিষ্ট্য। ধরো তোমার হাতে একটা, তুমি কি করলে, একটা চাবি বা ধরো একটা খুব সূক্ষ্ম মাথার একটা পেরেক নিয়ে তুমি বসলে, বসার পর তোমার বাসায় যত রকমের ধাতু তুমি পাচ্ছ, যত রকমের কঠিন পদার্থ তুমি পাচ্ছ, তুমি কি কি পেলে, তুমি একটা মোমবাতি পেলে, মোম রাখলে, তোমার কাছে একটা কি থাকলো, অ্যালুমিনিয়ামের পাতিল থাকলো, তোমার আম্মা যেটাতে রান্না করে সেটা থাকলো, তারপরে কি থাকলো, লোহার একটা কড়াই থাকলো তোমার কাছে, তারপরে তোমার বোনের রূপার একটা তুমি মালা নিলে, সবকিছু নিয়ে তুমি বসলে, বসার পরে তুমি কি করলে, এই যে পেরেকটা তোমার হাতে আছে তুমি সেটা দিয়ে কি করলে, প্রত্যেকটাতে একটা করে আঁচড় দিলে, আঁচড় দিলে দেখবে তোমাকে কোনো একটাতে খুব অল্প একটু হালকা করে আঁচড় দিলে একটা সুন্দর একটা দেখবে দাগ হয়ে যাচ্ছে, একটা বোঝা যাচ্ছে স্পষ্ট তুমি লোহা দিয়ে এটাকে আঘাত করেছো। আবার কোনোটাতে উপরে তুমি হাত দিয়ে তুমি একদম বসাতেই পারলে না, খুব কঠিন অবস্থা হয়ে গেল তোমার। আবার কোনোটা মোমের উপর দিলে মোমবাতি দুইটা অর্ধেক হয়ে গেল, বাস তোমার তো খবর আছে। আবার কি হলো, তুমি কি করলে, তুমি একটা প্লাস্টিকের একটা জিনিস নিয়ে আসলে, নিয়ে এসে এরকম হাত করলে, বাস ওটা তো শেষ, অবস্থা খারাপ। তাহলে এই যে নমনীয়তাও কিন্তু একটা বৈশিষ্ট্য। তাহলে আমি যদি সেরকম কোনো জিনিস যদি তৈরি করি, সেক্ষেত্রে আমাকে দেখতে হবে যে আমি কোন পদার্থ দিয়ে এটা তৈরি করব। কেন, তাহলে কি এইসব পদার্থগুলোর, এইসব বৈশিষ্ট্যগুলোর উপরেই কিন্তু পদার্থের গুণগত মান, বাজার চাহিদা এগুলো নির্ভর করে। যেরকম ধরো তোমার আম্মা
কি করলো, তোমার আম্মা রান্না করছে, তাহলে রান্না করতে করতে অনেক সময় হয় না যে বিভিন্ন রকমের পাত্র আমরা বাজার থেকে কিনি, কেনার পর সে নতুন একটা পাত্র নিয়ে আসলো, আসার পর সে বলছে যে কি এই পাত্রে রান্না করলে না খাবারটা শুধু পুড়ে যাচ্ছে। আবার আবার বলে না যে আমি এই এই লোহার কড়াইয়ে আমি মাছটা ভেজে খুব আরাম পেলাম, মাছ ভাজিটা খেতে খুব ভালো লাগছে। তাহলে এরকম বৈশিষ্ট্যগুলো আসলে কেন হয় আমাদের জানা দরকার, তাই না? পদার্থের তাপ পরিবাহিতাও কিন্তু একটা ধর্ম। মানে কোনো দেখবে কোনো যারা মেয়েরা কিন্তু ভালো বলতে পারবে, তোমার আম্মাকে জিজ্ঞাসা করলেও তোমরা ভালো জানতে পারবে কি যে কোনো পাত্র রয়েছে যেটাতে রান্না করলে সবজিগুলো খুব সুন্দর সিদ্ধ হয় বা পুড়ে যায় না। আবার আমরা সবাই কিন্তু জানি যারা একটু রান্নার কাজ করি যে লোহার কড়াইয়ে মাছটা ভাজলে কি হয়, মাছটা কিন্তু সহজে লেগে যায় না এবং মাছটা ভাজিটাও কিন্তু খুব সুন্দর হয়। কেন হয় এগুলো? এগুলো লোহার কড়াইয়ের তাপ পরিবাহিতা ভালো, যার কারণে কি হয় এটা খুব সুন্দরভাবে রান্নার কাজে ব্যবহার করতে পারি আমরা। সাধারণত আমরা জানি যে মোটা তলাযুক্ত পাত্রগুলোকে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে আমাদের রান্নার কাজে সাধারণত ব্যবহার করি। ঠিক আছে, আচ্ছা আমি কিন্তু মিউট করে দিব, ঠিক আছে? যারা শব্দ করছো আমি একদম মিউট করে দিব, ক্লাসে কিন্তু তোমরা তো অ্যাটেন্ড হতে পারবে না তাহলে। আচ্ছা এখন কথা কি, তাহলে আমরা বুঝতে পারছি যে পদার্থের কতগুলো বৈশিষ্ট্যের জন্যই আমরা আমাদের বিভিন্ন কাজে এগুলোকে ব্যবহার করে থাকি। তোমরা কি সবাই শুনতে পাচ্ছ আমার কথা? Yes, yes. Yes, please. জি তাহলে ম্যাম। আচ্ছা সবাই তাহলে সবাই সাইলেন্ট থাকো। এখন কথা যে পদার্থের এই যে বৈশিষ্ট্যগুলো আমরা বলছি যে বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে পদার্থগুলোকে আমরা কি করি, আমাদের বিভিন্ন কাজে আমরা ব্যবহার করে থাকি। তাহলে এরকম একটা আমাদের খুবই অতি পরিচিত প্রয়োজন, আমরা সবাই যেটা ফিল করি সেটা কি, বিদ্যুৎ পরিবাহিতা। এখন পদার্থের একটা আমরা কিন্তু সবাই জানি যে তামার যদি কয়েল হয়, ফ্যানের মধ্যে যে আমরা কয়েলটা ব্যবহার করি সেটা যদি তামার হয়, সেটা কিন্তু সে ফ্যানটার কি হয়, দামটা অনেক বেশি হয় না? কারণ কি এটার আমরা জানি যে এটার কি হয়, তখন ফ্যানটার বাজার মূল্যও বেশি হয়। আচ্ছা তারপরে বিদ্যুৎ পরিবাহিতার ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে তামার তার ব্যবহার করি আমরা বিদ্যুৎ পরিবাহিতার ক্ষেত্রে। তাহলে আমরা বুঝতে পাচ্ছি যে পদার্থের গুণগত মানের উপর কি কি বৈশিষ্ট্য রয়েছে, কি কি গুণগত মান বাড়বে কিভাবে, ঘনত্বের উপর বিশ্লেষণ করব আমরা, কাঠিন্যের উপরে, নমনীয়তার উপরে, তাপ পরিবাহিতার উপরে, বিদ্যুৎ। আমাদের যেখানে যেরকম প্রয়োজন সেই প্রয়োজন অনুসারে আমরা এই বৈশিষ্ট্যগুলোর উপর ভিত্তি করে বিভিন্ন পদার্থ ব্যবহার করি। আমরা বাসায় দেখো, আমি তো রান্নার কথা বললাম, আমরা লোহার চেয়ে কিন্তু তোমার আম্মা ভালো বলতে পারবে, মাদের কাছ থেকে জিজ্ঞাসা করবে যে অ্যালুমিনিয়ামের মোটা যে হাঁড়িগুলো আছে সেগুলোতে কিন্তু সে আমাদের যে প্রতিদিন যে আমরা কারি রান্না করি সে কারিগুলো কিন্তু সেখানে কিন্তু বেশি ভালো হয়। বা অনেক ডিশই আছে, অনেক ডিশ রয়েছে যেগুলোতে আমরা কি করি যে আমরা আগে থেকেই বলি যে না আমি এই বড় পাতিল হলে কি হবে, এটার তলাটা পাতলা, এটাতে আমি রান্না করব না, আমার পুড়ে যাবে। যেরকম পোলাও করার ক্ষেত্রে কি করি, বড় বড় ভাড়া যখন ব্যবহার করি, আমরা হাঁড়ি যখন ব্যবহার করি, আমরা সবসময় দেখে নিই যে তলাটা মোটা কিনা। তাহলে কি হবে, তলাটা মোটা হলে রান্না যে তাপটা সে তাপটা সুন্দরভাবে পরিবাহিত হবে, মানে আগুনের তাপটা সে সুন্দরভাবে পরিবহন করে খাদ্য উপাদানে নিয়ে যেতে পারবে, খাদ্য উপাদান রান্নাটা ভালো হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এগুলো কতটা গুরুত্ব রাখে আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের কাজের ক্ষেত্রে। তাহলে এবার আমাকে বলো তো পদার্থের কোন কোন বৈশিষ্ট্য আমরা এখানে তুলে ধরেছি, একজন বলো পদার্থের কি কি বৈশিষ্ট্য আমরা এখানে তুলে ধরেছি, বলো তো একটা।
আমাকে এবার ম্যাম পদার্থের আকার আয়তন আছে, জায়গা দখল করে, এদের মধ্যে দৃঢ়তা আছে, এরা তাপ পরিবাহী কোনটা অপরিবাহী, তারপর এরা নমনীয়তা, এদের ঘনত্ব কম বেশি, এরা কাঠিন্য নরম ইত্যাদি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম তাই না? তাহলে আমরা একটু তার পরবর্তী অংশের দিকে একটু আমরা আমাদের চোখটা দিব। পরবর্তী যে অংশটা রয়েছে সেটা হলো কি ধাতু অধাতু। এখন কথা হলো কি জানো, যে তুমি তোমার ঘরের এই মুহূর্তে তুমি যেখানে আছো ঠিক তার চারিপাশে এরকম ভাবে দেখবে, সাইডে দেখবে, ডান দিকে বাম দিকে সামনে পেছনে সব দিকে তুমি তাকাবে। তাকানোর পর তুমি যেটা দেখতে পাবে, আমি তোমাদের বলি সেটা কি, কোথাও তুমি দেখবে কি যে একটা ধাতব পদার্থ। এখন তুমি আমাকে জিজ্ঞাসা করলে ম্যাডাম, নো সাউন্ড, তুমি এখন বললে কি যে ম্যাডাম ধাতুটা তাহলে কি? আমি তোমাকে কিছু বৈশিষ্ট্য বলবো, এই বৈশিষ্ট্যগুলো যাদের সঙ্গে মিলবে তাদেরকে তুমি দুটো গ্রুপে ভাগ করবে, একটাকে ধাতু আর একটাকে ভাগ করবে কি অধাতু। বৈশিষ্ট্যগুলোর মধ্যে সবচেয়ে যেটা বেশি রয়েছে সেটা কি, সেটা হলো ধাতব পদার্থের যেটা বৈশিষ্ট্য সেটা তোমাদের বলা আছে কি যে উজ্জ্বল উজ্জ্বল চকচকে হবে। তুমি এখন তাকাবে, তাকে তুমি দেখবে কি যে তোমার আশেপাশে কি থাকতে পারে, একটা গ্লাস থাকতে পারে, একটা গ্লাস থাকতে পারে, সেটা কাঁচের হতে পারে অথবা স্টিলের হতে পারে। স্টিলের যদি হয় আমি তো নিঃসন্দেহে বলবো ওটা কি ধাতব পদার্থ, তাই না? সেটা যদি কাঁসার হয় আমি বলবো ওটা ধাতব পদার্থ। তারপর আচ্ছা, তারপরের কথা হচ্ছে কি, দেখো একটু তাকাও, তারপরে আমরা যখন চলে যাচ্ছি কোথায়, আমরা চলে যাচ্ছি ধাতব পদার্থ কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন আমরা বিভিন্ন খাদ্য উপাদানের দিকে যদি তাকাই, আমি খাচ্ছি, তুমি একটা কি খাচ্ছ, তুমি বলছো যে ম্যাডাম আমি একটা স্প্রাইট খাবো, একটা কোক খাবো, তো সেটার দিকে তুমি একটু তাকাও তো। এখন ওর ভিতরে খোলার প্রথমেই কি হলো, একটা শব্দ হলো, গ্যাসটা বেরিয়ে গেল, তাই না? কি গ্যাস বেরিয়ে গেল? ধরলাম একটা পানীয়ের ভিতরে কার্বন ডাই অক্সাইড গ্যাসটা খুব চাপ প্রয়োগ করে দেওয়া থাকে, সেটা আমরা আগেও পড়েছি আগের অধ্যায়ে। তাহলে কি এর মধ্যে গ্যাসীয় পদার্থ ছিল, তো এখন আমাদেরকে বের করতে হবে ধাতু তো আমরা পেলাম, অধাতুটা এখন কি। এখন আমাদেরকে যেটা করতে হবে, হ্যাঁ এখন যেটা আমাদের, হ্যাঁ এখন আমরা পদার্থ তো আমরা পেয়েছি তাই না, পদার্থের মধ্যে আমরা আবার কি করছি, আমরা দুটো ভাগে ভাগ করছি। কি রকম ভাগে ভাগ করছি, আমরা কিছু ধাতুর নাম কিন্তু আমরা শিখবো। ধাতু ইংলিশে যাকে আমরা কি বলি, মেটাল, মেটাল বলছি ধাতু। তাহলে এখানে আমি বলছি যে তোমার আম্মা যেটাতে রান্না করছে সেটাকে আমি একটু আগে কি বলেছি, অ্যালুমিনিয়াম। এটা কি কিন্তু আমরা এল দিয়ে লিখে থাকি, আমরা এখানে কি লিখলাম, অ্যালুমিনিয়াম। তারপর তোমরা বাসাতে লোহা তো সবাই দেখেছো তাই না, লোহা, হ্যাঁ লোহা, এটা একটা কি, এটা একটা ধাতু, এটা একটা ধাতু। কারণ অ্যালুমিনিয়ামও চকচক করে, লোহা যখন বাজার থেকে প্রথমে কিনে আনো সেটা চকচক করে না, সেটাও কিন্তু চকচক করে, পরে সেটা মরিচা পরে লাল হয়ে যায় সেটা পরের কথা, কিন্তু প্রথমে তো চকচক করে তাই না। তারপরে আমরা কি দেখলাম, তাহলে এই জিনিসগুলো সম্পর্কে আমরা ভালোভাবে জানতে পারলাম তাই না। তাহলে আমরা ধাতুর বৈশিষ্ট্যগুলো কিন্তু আজকে একটু জানলাম তাই না। এখন আমরা অধাতুটা কি, অধাতুটা এই যে বৈশিষ্ট্য চকচকে বৈশিষ্ট্য সেটা থাকবে না, অধাতু। অধাতুর একটা বৈশিষ্ট্য কি, আমরা বাতাসের মধ্যে তো আমাদের অক্সিজেন নাইট্রোজেন সব আছে, সেগুলো কি চকচক করে, তাহলে তো কি হতো, আমরা একজন আরেকজনের মুখ কিন্তু দেখতে পেতাম না, খালি চকচক চকচক করতো তাই না। কারণ কি, প্রতি বাতাসের মধ্যে অক্সিজেন নাইট্রোজেন কার্বন ডাই সবকিছু আছে, সবই যদি ওগুলো সব হচ্ছে অধাতু। তাহলে কি অধাতুর মধ্যে কি পড়ছে, নাইট্রোজেন তাই না, আমরা লিখবো অক্সিজেন, নাইট্রোজেন, এগুলো কি, এগুলো হলো অধাতু। তারপরে আমি বলবো অধাতুর মধ্যে কি রয়েছে, কার্বন, ঠিক আছে। তাহলে আমরা আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস কিন্তু শিখে ফেললাম। আচ্ছা ওকে, তো ঠিক আছে, আমার মনে হয় তোমরা আজকে সুন্দরভাবে বুঝতে পেরেছো আমার ক্লাসটা তাই না আজকে। আচ্ছা তাহলে আমরা পরবর্তীতে, আচ্ছা
আচ্ছা, আমরা বাসার আগে আমরা বাড়ির কাজ কি থাকবে আমি বলি, তোমাদের বাড়ির যে কাজটা থাকবে সেটা হলো ধাতু এবং অধাতুর মধ্যে পার্থক্য, ঠিক আছে? আর থাকবে কি আরেকটা জিনিস থাকবে, কঠিন তরল বায়বীয় পদার্থের বৈশিষ্ট্য। এই দুটো প্রশ্ন তোমাদের থাকবে, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে লিখে জানাবে। এখন তোমরা আমাকে বলো তো তার আগে, এইটুকু যে আজকে পড়া হলো এর মধ্যে কি কারো কোনো সমস্যা রয়েছে? না মিস। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। আমাদের আগামী ক্লাসে আমাদের আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।